আজকে শুনুন পথের কাঁটা গল্পটির অন্তিম পর্ব ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এখনও যদি প্রথম ভাগটা না শুনে থাকেন তাহলে আগে সেটা শুনে নিন। বৈকালে প্রায় 3:30টার সময় ব্যোমকেশ বাহির হইয়া গিয়াছিল। কি কাজে গিয়াছিল জানি না। যখন ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। আমি তাহার জন্য প্রতীক্ষা করিতেছিলাম। চায়ের সরঞ্জামও তৈয়ার ছিল। সে আসিতেই ভিক্ত টেবিলের উপর চা জল খাবার দিয়া গেল। আমরা নিঃশব্দে জলযোগ সমাধা করিলাম। এমন অভ্যাস হইয়া গিয়েছিল, এই কার্যটি একত্র না করিলে অনুভূত হইত না। একটা চুরুট ধরাইয়া চেয়ারে ঠেসান দিয়া বসিয়া ব্যোমকেশ প্রথম কথা কহিল। বলিল, আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? ঈষৎ বিস্মিতভাবে বলিলাম, কেন বলো দেখি? আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়। নিরীহ ভালো মানুষ গোছের। ব্যোমকেশ বলিল, আর নৈতিক চরিত্র? আমি বলিলাম, মাতাল ভাইপোর উপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি। যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন তো অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করার বয়স নেই। ব্যোমকেশ মুচকি হাসিয়া বলিল, বয়স না থাকতে পারে, কিন্তু একটি স্ত্রীলোক আছে। জোড়াসাঁকোর সে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন। সেটি ওই স্ত্রীলোকটির বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধহয় ঠিক বলা হয় না, কারণ বাড়ি ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন। এবং গানের মজলিস বললেও বোধহয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। বলো কি হে, বুড়ো প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন। সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসু সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। উৎসুক হইয়া বলিলেন, তাই নাকি? সঙ্গীত পিপাসু সে যে ঢুকবার মতলব করেছিলে বুঝি? নাগরিকাটির দর্শন পেলে? কিরকম দেখতে শুনতে? ব্যোমকেশ বলিল, একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিল, কিন্তু রূপবর্ণ করে তোমার মতো কুমার ব্রহ্মচারী চিত্ত চাঞ্চল্য ঘটাতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। আমি হাসিয়া বলিলাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? ব্যোমকেশ বলিল, অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী, সেই রকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম। ফিটফিটে বাবু, বয়স 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একটা চিঠি গুঁজে দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠিয়া ঘরময় পারিচারি করিতে লাগিল। বুঝিলাম, অবান্তর আলোচনা আকৃষ্ট হইয়া পাছে তাহার মন প্রকৃত অনুসন্ধানের পথ হইতে বিক্ষিপ্ত হইয়া পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তাহার উপস্থিত বিপদ ও বিপন্মুক্তির সমস্যা অপেক্ষা বড় হইয়া ওঠে। এই ভয়ে ব্যোমকেশ আলোচনাটা আর বাড়িতে দিল না। এমনিভাবেই সে মানুষের মন নিজের অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রদান করিয়া তুলিয়া শেষে লক্ষ্যভ্রষ্ট হইয়া পড়ে। তাহা আমারও অজ্ঞাত ছিল না। আমি তাই জিজ্ঞাসা করিলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সম্মুখে দাঁড়ায় মৃদু হাস্যে বলিল, ঘড়ি থেকে 3টি তত্ত্ব লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। 2, তার ওজন 2 রতি। 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। আমি বলিলাম, তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ারটা নিয়ে বসে বলল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুড়লে অত অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর তীর যে কীরকম অভ্রান্ত তা তো দেখছো। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসের সুরে বললাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারলে না? ব্যোমকেশ বলিল, সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান প্রহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারলে না কি করে সে এমনভাবে আত্মগোপন করলে। আমি অনেকক্ষণ চিন্তা করিয়া কহিলাম, আচ্ছা, এমন তো হতে পারে হত্যাকারী পকেটের ভিতরে এমন একটা যন্ত্র নিয়ে বেরোয় যা থেকে গ্রামোফোন পিন ছোঁড়া যায়, তারপর আর শিকারের সামনে এসে পকেট থেকে যন্ত্রণা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারো সন্দেহ হয় না। ব্যোমকেশ বলল, তা যদি হতো তাহলে ফুটপাতের ওপরেই তো কাজ ছাড়তে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোঁড়া যায়, অথচ তার নিক্ষিপ্তগুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছ?
আমি নিরুত্তর হইয়া রহিলাম। ব্যোমকেশ হাঁটুর ওপর কনুই রাখিয়া ও করতলে চিবুক ন্যস্ত করিয়া বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রইল। শেষে বলিল, বুঝতে পারছি এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত্রিকালে এই বিষয়ে আর কোনো কথা হইল না। নিদ্রার পূর্ব পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও বিমনা হইয়া রহিল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থাকিয়াও তার যুক্তির ফাঁদে ধরা দিতেছে না, তাহারই পশ্চাতে তাহার মন যে ব্যাধের মতো ছুটিয়াছে, তাহা বুঝিয়া আমিও তাহার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তাগ্রস্ত মুখে সে সদ্য ছাড়িয়া উঠিল এবং তাড়াতাড়ি মুখাত ধুইয়া এক পেয়ালা চা গলাধকরণ করিয়া বাহির হইয়া গেল। ঘণ্টা তিনেক পরে যখন ফিরিল, তখন জিজ্ঞাসা করিলাম, কোথায় গেছিলে? ব্যোমকেশ জুতার ফিতা খুলিতে খুলিতে আন্নমনে বলিল, উকিলের বাড়ি। তাহাকে উন্মনা দেখিয়া আমি আর প্রশ্ন করিলাম না। অপরাহ্নের দিকে তাহাকে কিছু প্রফুল্ল দেখিলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া কাজ করিতেছিল। একবার টেলিফোনে তাহার সহিত কথা কহিল, শুনিতে পাইলাম। প্রায় 4:30 সময় সে দরজা খুলিয়া গলা বাড়াইয়া কহিল, ওহে, কাল ঠিক কি হয়েছিল ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় যে উপস্থিত। সত্যই পথের কাঁটার কথা একেবারে ভুলিয়া গিয়াছিল। ব্যোমকেশ হাসিয়া বলে, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দিই, এমনি গেলে তো চলবে না। আমি তাহার ঘরে প্রবেশ করিয়া বললাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কভারযুক্ত আলমারি খুলিয়া তার ভিতরে একটি টিনের বাক্স বার করিল। বাক্স হইতে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বাছিয়া লইয়া বুড়িটি আমার মুখে স্পিরিট গাম লাগাইতে লাগাইতে বলল, অজিত বন্দ্যোপাধ্যায় যে ব্যোমকেশের বন্ধু, এই খবর অনেক মহাত্মাই জানেন কিনা তাই একটু সতর্কতা। মিনিট 15 পরে আমার অঙ্গসজ্জা শেষ করিয়া ব্যোমকেশ ছাড়িয়া দিল। তখন আয়নার সম্মুখে গিয়া দেখি, কি সর্বনাশ! কিন্তু অজিত বন্দ্য নয়, কিন্তু সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ কাট দাড়ি ও ছুচলো গোপ যে অজিত বন্দ্যর কশ্মিন কালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বাড়িয়া গিয়েছে। রং বেশ একটু ময়লা। আমি ভিতরে বললেন, এই বেশে রাস্তায় বেরোতে হবে, যদি পুলিশে ধরে? ব্যোমকেশ সহজে বলে, মা ভই, পুলিশের বাবার সাধ্য নেই তোমাকে নিতে পারে। বিশ্বাস না হয় নিচের তলার কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা কয়ে দেখো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। আমি আরও ভয় পাই বললাম, না না, তার দরকার নেই, আমি এমনই যাচ্ছি। বাহির হইবার সময় ব্যোমকেশ বলল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পেছু নিতে পারে। সে সম্ভাবনাও আছে নাকি? অসম্ভব নয়, আমি বাড়িতেই রইলুম, যত শিগগির পারো ফিরে এসো। পথে বাহির হইয়া প্রথমটা ভারী অস্বস্তি বোধ হইতে লাগল। ক্রমে যখন দেখিলাম আমার ছদ্মবেশ কাহারও দৃষ্টি আকর্ষণ করিতেছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হইলাম, একটু সাহসও হইল। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খাইতাম। ছোট্টা পানওয়ালা আমাকে দেখিলেই সেলাম করিত। সেখানে গিয়া সদর্পে পান চাইলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়া পয়সা কুড়াইয়া লইল। আমার পানে ভালো করিয়া দিকপাত করিল। 5টা বাজিয়া গিয়েছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝিয়া ট্রামে চলিলাম। স্প্যান্ডে নামিয়া বেড়াইতে বেড়াইতে সংকেত স্থানে উপস্থিত হইলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিসারিকার মতো নহে, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করিতে লাগল। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হইল না। যে পথে জলস্রোতের মতোই ছুটিয়া চলিয়াছে, সেখানে স্থানের মতো দাঁড়াইয়া থাকা সহজ ব্যাপার নয়। 2-4টা কনুয়ের গুঁতা নির্বিকারভাবে হজম করিলাম। অকারণে সঙ্গের মতো ল্যাম্পেস ধরিয়া দাঁড়াইয়া থাকিয়া অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়াইয়াছিল। সে সপ্রসন্নভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করিল। এখনই হয়তো আসিয়া জিজ্ঞাসা করিবে, কেন দাঁড়াইয়াছ? কি করি, ফুটপাতের ধারেই হোয়াইট ওয়ে লেডলের দোকানে একটা প্রকাণ্ড কাঁচ ছাড়া জানলার নানাবিধ বিলাতি পণ্য সাজানো ছিল। সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় রহিলাম। মনে ভাবিলাম, পাড়া গিয়ে ভূত মনে করে ক্ষতি নাই, গাঁট কাটা ভাবিল হাত করা না পড়া। ঘড়িতে দেখিলাম 5:50। কোনো ক্রমে আর 10টা মিনিট কাটাইতে পারলে বাঁচা দেয়। অধীরভাবে অপেক্ষা করিতে লাগলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যে পড়িয়া রইল। তুই একবার পকেট হাত দিয়েও দেখিলাম, কিন্তু সেখানে নতুন কিছু হাতে ঠেকিল না। অবশেষে 6টা বাজিতে একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া ল্যাম্পপোস্ট পরিত্যাগ করিলাম। পকেট দুটো ভালো করে পরীক্ষা করলাম, চিঠিপত্র কিছুই নাই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা মৎসর আনন্দ হইতে লাগলো। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নহে, তার একটা দৃষ্টান্ত পাওয়া গেছে। এইবার তাহাকে বেশ একটু খোঁচা দিতে হইবে। এরূপ নানা কথা ভাবিতে ভাবিতে এসপ্ল্যানেডের ট্রাম ডিপোতে আসিয়া পৌঁছিলাম। ছবি লিবেন বাবু? কানের অত্যন্ত নিকটে শব্দ শুনিয়া চমকিয়া ফিরিয়া দেখি লুঙ্গি পরা নিশ্চেনির একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুঁজিয়া দিতেছে। নিশ্চিতভাবে খুলিতে একখানা কুৎসিত ছবি বাহির হয়ে পড়ল। এরূপ ছবির ব্যবসা কলকাতার রাস্তাঘাটে চলে জানিতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়ে দেখি লোকটা নাই। সম্মুখে পশ্চাতে চারিদিকে চক্ষু ফিরালাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে কোথাও দেখিতে পাইলাম না। অবাক হইয়া কি করিব ভাবিতেছে, এমন সময় একটি ছোট্ট হাসির শব্দে চমক ভাঙিয়া দেখলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে আসিয়া দাঁড়িয়েছেন। আমার দিকে না তাকাইয়া তিনি পরিষ্কার বাংলা একান্ত পরিচিত কণ্ঠে বললেন, চিঠি তো পেয়ে গেছে দেখছি, এবার বাড়ি যাও।
একটু ঘুরে যেও, এখান থেকে ট্রামে বউবাজার মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়া মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাও। সার্কুলার রোডের ট্রাম আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল, সাহেব তাহাতে উঠিয়া বসিলেন। আমি সমস্ত শহর মারাইয়া যখন বাড়ি ফিরলাম, তখন ব্যোমকেশ আরামকেদারের উপর লম্বা হইয়া পড়িয়া সিগার টানিতেছে। আমি তাহার সম্মুখে চেয়ার টানিয়া বসিয়া বলিলাম, সাহেব কখন এলে? ব্যোমকেশ ধুম উদ্গীরণ করিয়া বলিল, মিনিট 20। আমি বলিলাম, আমার পেছু নিয়েছিলে কেন? ব্যোমকেশ উঠিয়া বলিল, যে কারণ নিয়েছিলাম তা সফল হলো না, 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে নেডলের দোকানের ভিতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিল। পথের কাঁটার ব্যাপারই বোধহয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিলে না। তুমি চলে যাবার পর আমিও দোকান থেকে বেরিয়েছি। মিনিট 2-3 দেরি হয়েছিল, তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেছে। আমি যখন পৌঁছলাম, তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কী করে খাম পেলে? কি করিয়া পাইলাম তা বিবৃত করিবার পর ব্যোমকেশ জিজ্ঞাসা করল, লোকটাকে ভালো করে দেখেছিলে কিছু মনে আছে? আমি চিন্তা করে বললাম, না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নাড়িয়া বলিল, সেটা আসল নয়, নকল, তোমার গোঁফ দাড়ির মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোঁফ ধুয়ে এসো। মুখের রোম বাহুল্য বর্জন করিয়া স্নান সারিয়া যখন ফিরিলাম, তখন ব্যোমকেশের মুখ দেখিয়া একেবারে অবাক হয়ে গেল। 2 হাত পিছনে দিয়া সে দ্রুত পদে ঘরে পায়চারি করিতেছে। তার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটিয়া উঠিয়াছে যে তাহা দেখে আমার বুকের ভিতরটা লাফায় উঠিল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করি, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো কি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দ বলে আমার পিঠ চাপড়াই বলে, শুধু একটি কথা অজিত, একটি ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়া ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনে অবস্থা হয়েছিল ঠিক সেরকম। 2 দিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটি পন্টুন খোলা, আর সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কী করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে তুমিই পড়ে দেখো, বলিয়া ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল, তাহা দেখিয়াছিলাম, কিন্তু পড়িবার সুযোগ হয় নাই। এখন দেখিলাম পরিষ্কার অক্ষরে লেখা আছে, আপনার পথের কাঁটা কে, তার নাম ও ঠিকানা কি, আপনি কি চান, পরিষ্কার করিয়া লিখুন, কোনো কথা লুকাইবেন না, নিজের নাম স্বাক্ষর করিবার দরকার নাই। লিখিত পত্র খামে ভরিয়া আগামী রবিবার 10ই মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাইবেন। একটি লোক বাইসাইকেল চড়িয়ে আপনার সম্মুখ দিক হইতে আসিয়া, তার চোখে মোটর গগল দেখিলেই চিনতে পাইবেন। তাকে দেখিমা মাত্র আপনার পত্র হাতে লইয়া পাশের দিকে বাড়াইয়া থাকবে। সাইকেল আরোহী আপনার হাত হইতে চিঠি লইয়া যাইবে। তারপর যথাসময়ে আপনি সংবাদ পাইবেন। পদব্রজে একাকী আসিবেন, সঙ্গী থাকিলে দেখা পাইবেন না। 2-3 বার সাবধানে পড়িলাম। খুব অসাধারণ বটে এবং যৎপরনাসী রোমান্টিক, তাহাতে সন্দেহ নেই, কিন্তু ইহাতে ব্যোমকেশের অসম্বৃত আনন্দের কোনো হেতু খুঁজিয়া পাইলাম। জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বলো দেখি, আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করার চেষ্টার মধ্যে হয়তো কোনো বদ মতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া আর তো আমি কিছু দেখছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থামিয়া গেল। বাহিরে সিঁড়িতে পদশব্দ হইল। ব্যোমকেশ ক্ষণকাল একাগ্রমণ শুনিয়া বলল, আশু বাবু, এসব কথা ওকে বলবার দরকার নেই, বলে চিঠিখানা আমার হাত হইতে লইয়া পকেটে পুরল। আশুবাবু ঘরে প্রবেশ করে তাঁর চেহারা দেখে একবার স্তম্ভিত হইয়া গেল। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তিত হতে পারে তা কল্পনা করাও কঠিন। মাথার চুল অবিন্যস্ত, জামা কাপড়ে পরিপাট্য নাই, গালের মাংস চুলিয়া গিয়াছে, চোখের কোলে কালি যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পাইয়া একেবারে ভাঙিয়া পড়িয়াছেন। কাল সদ্য মৃত্যুর মুখ হইতে রক্ষা পাইবার পর তাহাকে এত অবসন্ন ম্রিয়মান দেখি নাই। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসিয়া পড়িয়া বহিলেন, একটা দুঃসংবাদ পেয়ে আমি আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশবাবু। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে বলে, সে পালাবে আমি জানতাম। সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন বোধহয়, খবর পেয়েছেন? আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকায় থাকিয়ে বললেন, আপনি আপনি সব জানেন? ব্যোমকেশ শান্ত স্বরে কহিল, সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিলাম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে স্ত্রীলোকটির অনেকদিন থেকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছিল। আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমবার বোধহয় কৌতূহলবশে গিয়েছিল, তারপর ক্রমে যা হয়ে থাকে। ওরা একদিন সুযোগের অভাবে কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো। অসৎ লোক এবং কপট বন্ধু ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনের কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শঙ্কা ব্যাকুল দৃষ্টি নিক্ষেপ করিয়া বললেন, তার মানে? ব্যোমকেশ বলিল,
তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, তাই ঠিক। ওরাই দুজনে আপনাকে হত্যা করার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরে একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিল। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলেই আপনি বেঁচে গেলেন। আশুবাবু ততক্ষণ 2 হাতে মুখ ঢাকিয়া বসিয়া রইলেন। শেষে মর্মন্তুদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিলেন, বুড়ো বয়সে সবকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবন কাটাইছিলাম। তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপবন দেখতে গিয়েছিলাম, সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিন অরুচি, কিন্তু তাকে বিবাহ করবার জন্য একেবারে পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে বেশ্যার মেয়ে। বিবাহ হলো না, কিন্তু তাকে ছাড়তেও পারল না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে সম্পত্তি লিখে রাখলাম। সেই থেকে এই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই রেখে এসেছে। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলাম, সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতো ভালোবাসে, কোনোদিন সন্দেহ হয়নি। বুঝতে পারিনি পাপের রক্তে যার জন্ম সে কখনো সাহায্য হতে পারে। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থাকিয়া ভগ্নস্বরে জিজ্ঞাসা করেন, ওরা তারা কোথায় গিয়েছে আপনি জানেন কি? ব্যোমকেশ বলল, না, সে জেনেও কোনো লাভ নেই। নিহতটা যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করবো জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা খেটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতা কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছু হতে পারতো না। আশুবাবু আগে পূর্ণ স্বরে বললেন, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে বয়স অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কোনো প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় লইবার পর তার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হইয়া রইল। শয়নের পূর্বে ব্যোমকেশকে একটা প্রশ্ন করিলাম, আশুবাবুকে খুন করার চেষ্টার পিছনে যে বিলাস উকিল আর স্ত্রীলোকটা আছে কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ হইতে চক্ষু নামাইয়া বলিল, কাল বিকেলে। তবে পালাবার আগে তাদের ধরলেন না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না, কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামোফোন পেনের আসামি সন্ধান পাওয়া যেতে পারত। ব্যোমকেশ মুখ চিপে হাসিয়া বলল, তা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না। তুমি তাদের তাড়িয়েছ? হ্যাঁ। আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তার উড়ু উড়ু করছিল। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিল যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হল। কিন্তু ওদের তাড়িয়ে তোমার কী লাভ হলো? ব্যোমকেশ একটা হাই তুলিয়ে উঠিয়ে দাঁড়াইল, বলল, লাভ এমন কিছু নয়, কেবল একটু দুষ্টের দমন করা হলো। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক নন, মক্কেলের টাকা করেই যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন। এতক্ষণে বোধ করি বর্ধমান পুলিশ তাকে হাজতে করেছে। আর আগে থাকতেই তারা খবর জানতো কি না? যাই হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে, যদিও ফাঁসিই তার উচিত শাস্তি। তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না, তখন 2 বছরই বা মন্দ কি? পরদিন প্রাতঃকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করিতে আসিল। সবেমাত্র চায়ের বাটি নামাইয়া রাখিয়া খবরের কাগজখানা খুলিবার জোগাড় করিতেছি, এমন সময় দরজার কড়া নাড়িয়া উঠিল। ব্যোমকেশ সচকিত হইয়া বলিল, কে? ভেতরে আসুন। একটি ভদ্র বেশধারী সুশ্রী যুবক প্রবেশ করিল। দাড়ি গোঁফ কামানো, একহারা ছিপছিপে গরম, বয়স 30-এর মধ্যে। চেহারা দেখিলে মনে হয় একজন অ্যাথলেট। সম্মুখে আমার দেখে স্মিত মুখে নমস্কার করিয়া বলিল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বীমা কোম্পানি এজেন্ট বলিয়া অনাহুতভাবেই একখানা চেয়ার অধিকার করিয়া বসিল। ব্যোমকেশ বিরস্বরে বলিল, আমাদের জীবন বীমা করবার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হাসিয়া উঠিল। এক একজন লোক আছে যাহাদের মুখ দেখিতে বেশ সুশ্রী, কিন্তু হাসিলেই মুখের চেহারা বদলাইয়া যায়। দেখিলাম প্রফুল্ল রায়েরও তাহাই হইল। লোকটি বোধহয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হয়ে আছে। সুন্দর মুখ এত সহজে এত বিকৃত হইতে পারে দেখিয়া আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসিতে হাসিতে বলল, আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসিনি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছেন। নেহাত দোষ দেওয়া যায় না, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন উপস্থিত আমার কোনো দূরভিসন্ধি নেই। আপনারই নাম তো ব্যোমকেশবাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বাঁকায়ে বলিল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া বলিল, আমার কথা অবশ্য
গোপনীয় কিছু নয়, তবু বলিয়া অর্থপূর্ণভাবে আমার পানে চাহিল। আমি উঠিবার উপক্রম করিতেছি দেখিয়া ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলে, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। প্রফুল্ল রায় বলিল, বেশ তো বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের? আপনার নামটি? মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশবাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা, কত রকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনে একটা মুহূর্তও বোধ করে জাল নয়। আমার এক এক সময় মনে হয় এই একঘেয়ে বিমার কাজ ছেড়ে আপনার মতো জীবনযাপন করতে যদি পারতাম। বলিয়া পকেট হইতে পানির ডিবা বাহির করে একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হয়ে উঠিতেছিল, বলিল, এবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়ে সুবিধা হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তাহা থেকে ফিরিয়া বলে, এই যে বলি, আমি বিমা কোম্পানি এজেন্ট, তা তো আগেই শুনেছেন। বম্বে জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানি হয়ে 10-12 লাখ টাকার কাজ আমি করেছি। তাতে কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতা অফিসে চার্জ দিয়ে পাঠিয়েছেন। গত 8 মাসে আমি স্থায়ীভাবে কলকাতাতে আছি। প্রথম 2 মাস বেশ কাজ চালিয়েছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোথা থেকে এক আপদ এসে জুটল। কারোর নাম করার দরকার নেই, কিন্তু অন্য বিমা কোম্পানি একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজার কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে কাজ করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইফ ভাঙাতে আরম্ভ করলো। আমি যেখানে যাই আমার পেছু পেছু সেও সেখানে গিয়ে হাজির হয়। কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিতে খদ্দের ভড়কে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইফগুলো আমার থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো। কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো, কিন্তু কি করব? কেমন করে লোকটা হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মোকদ্দমা করাটাও সহজ না, তাতে কোম্পানির ক্ষতি হয়। দুটো ছিনে যোগ পেছনে লেগেই আছে। আরও মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করার কোনো উপায় ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানিব্যাগ হইতে সযত্নে রক্ষিত 2টি চিরকুট বাহির করে ছোট কুট্টোটি ব্যোমকেশের হাতে দিয়ে বলল, দিন 12-14 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়লো। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়, কিন্তু 5 লাইনে বিজ্ঞাপন হলে কি হয় মশাই? পড়বা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে? ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নাদ্য মাদুলি হলে বোধ করে আপত্তি করতাম না। গলা বাড়াইয়া দেখলাম এই সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলেন, পড়লেন তো? বেশ মজার নয়? হোক, আমি তো নির্দিষ্ট দিনে, অর্থাৎ গত শনিবার, আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পপোস্ট ধরে গিয়ে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিসকাস্টেড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশে দিয়া বলে, এই দেখুন সেই চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলিয়া পড়িতে লাগলো। আমি উঠিয়া আসিয়া তার পিঠের উপর ঝুঁকিয়া দেখলাম, ঠিক আমার পথচেরই অনুরূপ। কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11 মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করিবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থামিয়া চিঠিখানা পড়িবা অবকাশ দিয়ে বলিতে লাগে, একে তো পকেটে চিঠি এলো কি করে ভেবেই পেলাম না। তারপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিষ্টি ভালোবাসি না মশাই, কিন্তু এই চিঠির যেন আগাগোড়াই মিষ্টি, যেন কি এক ভয়ঙ্কর অভিসন্ধির মধ্যে লুকোনো রয়েছে। নইলে সব তাতে এত লুকোচুরি কেন? লোকটা কে, কীরকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলেছে। ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনি বলুন তো। বলে এসে আমার মুখের দিকে চাইল। আমি উত্তর দিবার পূর্বেই ব্যোমকেশ বলল, উনি কি মনে করেন সেই প্রশ্ন নিষ্প্রয়োজন, আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্লরা একটু খুন হয়ে বলল, সেই কথাই তো জিজ্ঞাসা করছি। চিঠি লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয়, লোক ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর দিয়ে আমার যাওয়া উচিত হবে কি? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটি দিন বাকি, তাই কি করব ঠিক করতে না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করে বলে, দেখুন, আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারবো না। আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে। কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথাকর্তব্য বলে দেবো। প্রফুল্ল রায় বলল, কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আজ রাত্রে সুবিধা হবে নাকি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নাড়িয়ে বললেন, না, আজ রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকবো, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলিয়া ফেলিয়া সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করিয়া কথাটি ঘুরিয়া এলো বলল, কিন্তু আপনার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, কাল বিকেলে 4-4:30 সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ, তাই আসবো। পকেট হইতে আবার ডিবা বাইর করে 2টি পান মুখে পুড়িয়া ডিবাটা আমাদের দিকে বাড়িয়ে বললা, পান খান কি? খান না? আমরা একটা বদভ্যাস কিছুতেই ছাড়তে পারি না। ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে। আচ্ছা, আজ উঠি তাহলে, নমস্কার। আমরা প্রতি নমস্কার করিলাম। তার পর্যন্ত গিয়া রায় ফিরিয়া বলিল, পুলিশকে এ বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নাম ধাম বিবরণ বের করতে পারে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হইয়া বলিল,
পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবও না। এই নিয়ে যান আপনার টাকা বলিয়া টেবিলের উপর নোটখানা অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র, তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি তাহলে। বলিতে বলিতে প্রফুল্ল রায় দ্রুত পদে বাহির হয়ে গেল। প্রফুল্ল রায় চলিয়া গেলে ব্যোমকেশ নোটখানা তুলিয়া লইলে নিজের লাইব্রেরি ঘরে ঢুকিল। তারপর সশব্দে দরজা বন্ধ করে দিল। সে মাঝে মাঝে অকারণে ছিটছিটে হইয়া উঠে বটে, কিন্তু কিছুক্ষণ একা হয়ে থাকিবার পর সে বা আপনি তিরোহিত হইয়া যায়, তাহা আমি জানিতাম। তাই মনটা বহু প্রশ্ন কণ্টকিত হইল। একা থাকিলেও অপঠিত সংবাদপত্রখানা তুলিয়া তাহাতে মনোসংযোগের চেষ্টা করিল। কয়েক মিনিট পরে শুনিতে পাইলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা কইতেছে। বুঝিলাম কাহাকেও টেলিফোন করিতেছে। দু একটা ইংরেজি শব্দ কানে আসিল, কিন্তু কাহাকে টেলিফোন করিতেছে ধরিতে পারিলাম না। প্রায় ঘন্টা ধরে কথাবার্তা চলিল। তারপর দরজা খুলিয়া ব্যোমকেশ বাহির হইয়া আসিল। চাহিয়া দেখলাম তাহার স্বাভাবিক প্রসন্নতা ফিরিয়া আসিয়াছে। জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করলে? সে কথা উত্তর না দিয়ে ব্যোমকেশ বলিল, কাল এসপ্ল্যানেড থেকে ফেরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল জানো? আমি চকিত হয়ে বললাম, না, নিয়েছিল নাকি? ব্যোমকেশ বলল, নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, আমি শুধু তাই ভাবছি। বলিয়া নিজের মনে মৃদু মৃদু হাসিতে লাগল। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় সাহসিকতার কি আছে তা বুঝিলাম না। কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মধ্যে এমন দুরূহ হেঁয়ালির মতো হইয়া দাঁড়ায় যে তাহা অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এই বিষয়ে তাকে প্রশ্ন করা বৃথা। সময় উপস্থিত না হইলে সে কিছুই করিবে না। তাই আমি আর বাক্য ব্যয় না করিয়া স্নানাদির জন্য উঠিয়া পড়িলাম। দ্বিপ্রহর আর সন্ধ্যাবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসিয়াই কাটাইয়া দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে দু একটা প্রশ্ন করিলাম, কিন্তু সে শুনিতেই পাইল না। চেয়ারে চক্ষু বুঝিয়া পড়িয়া রইল। সে চমকিয়া উঠিয়া বলল, প্রফুল্ল রায়, ও আজ সকালে যিনি এসেছিলেন? না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাত্রিকালে আহারাদির পর নীরবে বসিয়া ধূমপান চলিতেছিল। ঘড়িতে ঠং করে 10:30 বাজিতে ব্যোমকেশ হইতে লাফায় উঠে বলে, উঠো বিরজায়া, বাঁধো কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারীর কাছে সংকেতস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। বিস্মিত হয়ে বললাম, সে আবার কি? ব্যোমকেশ বলল, বাহ, পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে মনে নেই? আমি আশঙ্কায় উঠিয়ে দাঁড়িয়ে বললাম, মাফ করো, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না। যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই। আমি না গেলেই কি নয়? পথের কাঁটার সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেন? তাতে যদি গ্রামোফোন বিনের ব্যাপারটা নিয়ে মাথা মাথে, তাহলে এর কাজ হতো, হয়তো হতো। কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মনে থাকে। গ্রামোফোন পিন তো আর পালাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্লরা পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ মতো কিছু খবর তো চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না। চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে, তার ব্যবস্থা আমি করেছি, এখনো করে চলো। সময়ক্রমে সংক্ষেপ হয়ে আসছে। লাইব্রেরিতে লইয়া গিয়া ব্যোমকেশ ক্ষিপ্রহস্তে আমার মুখসজ্জা করিয়া দিল। দেয়ালে লম্বিত দীর্ঘ আয়নাটি উঁকি মারিয়া দেখলাম সেই গোঁফ এবং ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে ইন্দ্রজাল প্রভাবে ফিরিয়া পাইয়াছে। কোথাও এতটুকু তফাৎ নেই। আমাকে ছাড়িয়ে দেয় ব্যোমকেশ নিজের বেশভূষা বাহির করিল। মুখের কোনো পরিবর্তন করিল না। দেরাজ হইতে কালো রঙের সাহেবী পোশাক বার করিয়া পড়িল, পায়ে কালো রবারসোল জুতো পরিল। তা আমাকে আয়নার সম্মুখে দাঁড় করা 6 হাত দূরে দাঁড় করাইয়া নিজের পিছনে আমার পিছনে গিয়ে দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, আয়নায় আমায় দেখতে পাচ্ছ? না। বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও। এবার দেখতে পেলে? না। বেশ, কামপথ। এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকিয়ে লক্ষ্য করিয়াছিলাম ব্যোমকেশ টেবিলের উপর দুটো চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেরূপ প্রাকৃতিক প্লেটে মটন চপ খাইতে দেয় সেইরূপ। সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের ওপর উপুর করিয়া চাপিয়া ধরিয়া চওড়া ন্যাকড়ার ফালিদা শক্তভাবে বাঁধিয়া দিল। বলিল, সাবধান, খসে না যায়। ওর উপর কোট পরলে আর কিছু দেখা যাবে না। আমি ঘোর বিস্ময়ে বললাম, এসব কি হচ্ছে? ব্যোমকেশ হাসিয়া বলল, কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্টকোটের ভিতরে পরিয়া বোতাম লাগাইয়া দিল। বাঁধিবার প্রয়োজন হইল না। এইরূপে বিচিত্র প্রসাধন শেষ করিয়া রাত্রি 11:20 সময় আমরা বাহির হইলাম। দেরাজ হইতে কয়েকটা জিনিস পকেটে পুরিতে পুরিতে ব্যোমকেশ বলিল, চিঠি নিয়েছ? সর্বনাশ, নাও নাও, শিগগির এখানে সাদা খামের মধ্যে পুড়ে নাও। শিয়ালদহের মোড়ের উপর একটা খালি ট্যাক্সি পাইয়া তাহাতে চড়িয়া বসিলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হইয়া গেছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করিয়া চৌরঙ্গির দিকে ছুটিয়া চলিল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে বিভিন্ন হইয়াছে, সেই স্থানে ট্যাক্সি হইতে নামিলাম। ট্যাক্সি চালক ভাড়া লইয়া হর্ন বাজাইয়া চলিয়া গেল। চারিদিকে দৃষ্টিপাত করিয়া দেখিলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও একটি লোক নাই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করিয়া তুলিয়াছে। ঘড়িতে তখন 12টা বাজিতে 10 মিনিট বাকি। কি করিতে হইবে গাড়িতে বসিয়া পরামর্শ করিয়া লইয়াছিলাম, সুতরাং কথা বলিবার প্রয়োজন হইল না। আমি আগে আগে চলিলাম। ব্যোমকেশ ছায়ার মতো আমার পশ্চাতে অদৃশ্য হয়ে গেল। তার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতো আমার কাছেও যেন তাহাকে কায়াহীন করিয়া তুলিল। আমার পায়ের সঙ্গে পা মিলায় সে আমার ঠিক 6 ইঞ্চি পশ্চাতে চলিয়াছে। তবু মনে হইল যেন আমি একাকী। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করিয়াছে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নয়। পথের দুই পাশে প্রাসাদ থাকিলে আলো প্রতিফলিত হইয়া উজ্জ্বলতর হয়।
এখানে তাহা হইতেছে না, দুই দিকে শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করিয়া লইতেছে। এই অবস্থার সম্মুখ হইতে আসিয়া কাহার সাধ্য নাই বুঝিতে পারে আমি একা নহি, আমার পশ্চাতে আরেকটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলিয়াছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু করে বন্ধ হইয়া গেছে। এদিকে রেসকোর্সের সাদা রেলিং একটানাভাবে চলিয়াছে। আমি রাস্তা মাঝখান ধরিয়া হাঁটিয়া চলিলাম। দূরে পশ্চাতে একটা গাড়িতে ঢং ঢং করিয়া মধ্যরাত্রি ঘষে চলিল। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলোও বাজিতে আরম্ভ করিল। মধ্যরাত্রি স্তব্ধতার নানা প্রকার সুমিষ্ট শব্দের ঝঙ্কৃত হইয়া উঠিল। ঘড়ির শব্দ মিলাইয়া যাইবার পর কানে কাছে ফিসফিস করিয়া ব্যোমকেশ বলিল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পিছনে আছে তাহা ভুলিয়াই গিয়াছে। চমকিয়া পকেট হইতে খামখানা বাহির করিয়া হাতে লইলাম। আরো ৬-৭ মিনিট চলিলাম। খিদিরপুর পৌঁছাতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সম্মুখে বহুদূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখিয়া সচকিত হইয়া উঠিলাম। কানের কাছে শব্দ হইলাম, আসছে, তৈরি থাকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হইতে লাগিল। মিনিট খানিকের মধ্যে দেখা গেল পিচ ঝালা কালো রাস্তার উপর কৃষ্ণতর একটা বস্তু দ্রুত বেগে অগ্রসর হইয়া আসিতেছে। কয়েক মুহূর্ত পরে বাইসাইকেল আরোহী মূর্তি স্পষ্ট হইয়া উঠিল। আমি দাঁড়াইয়া পড়িয়া খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়াইয়া দিলাম। সম্মুখে বাইসাইকেলের গতি মন্থর হইয়া আসিল। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিতে লাগিলাম। বাইসাইকেল 25 গজের মধ্যে আসিল। তখন দেখিতে পাইলাম কালো সুট পরিহিত আরোহী সম্মুখে ঝুঁকিয়া মোটর গগলের ভিতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখিতেছে। মধ্যম গতিতে সাইকেল যেন আমাকে লক্ষ্য করিয়া অগ্রসর হইতে লাগিল। আমাদের মধ্যে যখন আর 10 গজ মাত্র ব্যবধান, তখন করং করং করে সাইকেলের ঘন্টি বাজিয়া উঠিল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা খাইয়া আমি প্রায় উল্টাইয়া পড়িয়া গেলাম। আমার বুকে বাঁধা পেটটা শতক খণ্ডে ভাঙিয়া গিয়াছে বুঝিতে পাইলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড হইয়া গেল। আমি টলিয়া পড়িতে ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সম্মুখ দিকে লাফাইয়া পড়ল। বাইসাইকেল আরোহী আমার পশ্চাতে আরেকটা লোকের জন্য মোটেই প্রস্তুত ছিল না। তবু সে পাট কাটাইয়া পলাইতে চেষ্টা করিতেছিল, কিন্তু পারিল না। ব্যোমকেশ তাকে এক ঠালায় সাইকেল সমেত ফেলিয়া দিয়া বাঘের মতো তার ঘাড়ে লাফাইয়া পড়ল। আমি মাটি হইতে উঠিয়া ব্যোমকেশের সাহায্যার্থে উপস্থিত হইয়া দেখলাম সে প্রতিপক্ষের বুকের উপর চাপিয়া বসে আছে এবং 2 বজ্রমূর্তিতে তার 2 কবজি ধরিয়াছে। বাইসাইকেলখানা একধারে পড়িয়া আছে। আমি পৌঁছাতেই ব্যোমকেশ বলিল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে হাত দুটো বাঁধ, খুব জোরে। লিকলিকে সরুর রেশমের দড়ি ব্যোমকেশের পকেটে বাই করিয়া গতি লোকটা হাত দুটো শক্ত করিয়া বাঁধিলাম। ব্যোমকেশ বলিল, ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরো ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিন রহস্যের মেঘনাথ। বলিয়া তাহার চোখের গগল খুলিয়া রইল। অতঃপর আমার মনের অবস্থা কিরূপ হইল তা বর্ণনা করা নিষ্প্রয়োজন। সেই অবস্থাতে থাকিয়াও প্রফুল্ল রায় দন্তপঙ্ক্তি বাহির করিয়া হাসিল, বলল, ব্যোমকেশ বাবু, এবার আমার বুকের থেকে নেমে করতে পারেন, আমি পালাবো না। ব্যোমকেশ বলিল, অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অগ্নেয়াস্ত্র অস্ত্রশস্ত্র কিছু আছে কিনা। এক পকেট হইতে অপেরা গ্লাস, অন্য পকেট হইতে পানির ডিবা বাহির হইল, আর কিছুই না। ডিবা খুলিয়া দেখলাম তার মধ্যে তখনও গোটা চারেক পান আছে। ব্যোমকেশ বুকর হইতে নামিলে প্রফুল্ল রায় উঠিয়া বসিল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টি চাহিয়া আস্তে আস্তে বলল, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে ঢের বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেন। শত্রু শক্তিকে তুচ্ছ করতে নেই, শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার ফুটসত হবে না বলিয়া ক্লিষ্টভাবে হাসিল। ব্যোমকেশ নিজের বুক কাছে একটা পুলিশ হুইসল বাহির করিয়া তাহাতে ফুঁ দিল। তারপর আমাকে বলিল, অজিত, বাইসাইকেলখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘন্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসিল, সবই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক, আপনাকেই ভয় ছিল, তাই তো আজ এই ফাঁদ পেতেছি। ভেবেছিলাম আপনি একলা আসবেন, নিভৃতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়ে দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার মনে অহংকার ছিল। আপনি আরও উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গেছে, একটু জল পাবো কি? ব্যোমকেশ বলে, জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় কৃষ্ণ হাসি বলেন, তাও তো বটে, জল এখানে পাওয়া যাবে কোথা? কিছুক্ষণ চুপ করে থাকে পানি ডিবাটার দিকে একটা সৎকৃষ্ণ দৃষ্টিপাত করে বলে, একটা পান পেতে পারি নাকি? অবশ্য আসামিকে পান দেওয়ার রীতি নেই, সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ঠাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমার দিকে ইঙ্গিত করলে আমি ডিবা হইতে 2টা পান তাহার মুখে পুড়িয়া দিলাম। পান চিবাইতে চেয়ে প্রফুল্ল রায় বলে, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকণ্ঠভাবে পুলিশের আগমন শব্দ শুনতেছিল। অন্যমনস্কভাবে মাথা নাড়িল। দূরে মোটর বাইকে ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলিল, পুলিশ তো এসে পড়লো, আমাকে তাহলে ছাড়বেন না? ব্যোমকেশ বললে, ছাড়বো কিরকম? প্রফুল্ল রায় ঘোলাটে এরকম হাসিয়া পুনঃ জিজ্ঞেস করল, পুলিশে দেবেনি? দেবো বই কি? ব্যোমকেশ বাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না বলিয়া রাস্তার উপর ঠলিয়া পড়িল। একটা মোটর বাইক সশব্দে আসিয়া পাশে থামিল। একজন ইউনিফর্ম পরা সাহেব তাহার উপর থেকে লাফাই পড়িল, হোয়াটসঅ্যাপ ডেট? প্রফুল্ল রায় নিষ্প্রভ চক্ষু খুলিয়া বলিল, এই যে খোদ কর্তা দেখছি, টু লেট সাহেব, আমাকে ধরতে পারলেন না।
ব্যোমকেশবাবু পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসিবার নিষ্ফল চেষ্টা করে প্রফুল্ল রায় চক্ষু মুদিল। তার মুখখানে হঠাৎ শক্ত হয়ে গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ আসিয়া উপস্থিত হইল। কমিশনার সাহেব নিজে হাত করিয়ে লইয়া অগ্রসর হইতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছে হইতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাভ্যস্ত বসিবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসিয়াছিলাম। খোলা জানালা দিয়ে সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকিতেছিল। ব্যোমকেশ একটি বাইসাইকেলের বেল হাতে নাড়িয়া চাড়িয়ে দেখেছিল। টেবিলের উপর একখানা খাম খোলা অবস্থা পড়িয়াছিল। ব্যোমকেশ ঘণ্টির মাথাটা খুলিয়া ভিতরে যন্ত্রপাতি সব প্রশংস নেত্রে নিরীক্ষণ করিতে করিতে বলিল, কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা যন্ত্র তৈরি করা যায়, কল্পনা বোধ আজ পর্যন্ত কারো মাথা আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছো, এটি হচ্ছে এই বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের! কি ভয়ঙ্কর, অথচ কি সহজ। এই ছোটো ফুটোটি হচ্ছে নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দু কাজ একসঙ্গে হয়, ঘুন্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘুন্টি শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দ ঢাকে, গন্ধে ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান সেদিন তার ইঙ্গিত পেয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা পথের কাঁটার গ্রামোফোন চিনতে একই লোক তুমি বুঝলে কি করে? ব্যোমকেশ বলল, প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাতসারে ও দুটি মিলে এক হয়ে গেল। দেখো পথের কাঁটা কি বলছে, সে খুব পরিষ্কার করে বলছে, আমি তোমার সুখ সাধনের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সে দূর করে দেবো। অবশ্য কাঞ্চন বিনিময়, পারিশ্রমিক কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরহিত নয় তা বোঝাই যাচ্ছে। তারপর এদিকে দেখো, যারা গ্রামোফোন বিলটা খাইয়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনে কারুর ওপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না যে মৃত ব্যক্তি সকলেই অপুত্রক ছিলেন, তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আসলে তার রক্ষিতার পক্ষান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কত বোঝা যায় নাকি? তবেই দেখো, পথের কাঁটার গ্রামোফোন পিন বাইরে পৃথক হলেও বেশ স্বচ্ছন্দে অবলীলাক্রমে জোর লেগে যাচ্ছে। ভাঙা পাথর বাটির দুটো অংশ যেমন সহজে জোর লেগে যায়। আরেকটা জিনিস প্রথম থেকে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটা নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। একদিকে পথের কাঁটার নাম দিয়ে বিজ্ঞাপন বেড়েছে, ওদিকে পথের উপর কাঁটার মতো একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? আমি বললাম, হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অস্থিরভাবে ঘাড় নাড়িয়ে বলি, এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস সাথে আসার সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটাকে। এইখানেই প্রফুল্ল রায় অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায় যারা টাকা দিয়েছে খুন করবার জন্য, তারাও জানতে পারেনি লোকটাকে এবং কী করে সে খুন করে। আত্মগোপন করার অসাধারণ ক্ষমতা ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোশ্চিনকালে ধরতে পারতাম না কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজেই এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি, তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়। তবু সে তোমাকে চিঠি গছিয়ে দিয়ে গেল, তারপর অলক্ষ্যে তোমার অনুসরণ করলে। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন তার সন্দেহ হইল না তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে তা সে জানত। কাজেই তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কী করতে বলা যায় না, হয়তো এই কাজ ছেড়ে ছুঁড়ে গিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কী করতে চাই তাই জানতে এলো। কিন্তু তার বিপদে কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না এবং জানলেও তার প্রমাণ করতে পারত না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছে। কী ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চিবে এসেছিলাম এটি সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবেই তা আমি জানতাম। তুমি জানতে, তবে আসবা মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা নেহাত ইয়ের মতো বললে না অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমার খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি, তার প্রমাণ কিছু ছিল কি? তাকে ধরা একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্ত। আর সেই চেষ্টাই আমি করেছিলাম। বুক প্লেটে বেঁধে দুজনে যে গিয়েছিলাম সে কি মিছিমিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা কেউ বুঝলে আমি অনেক কথাই জানি, শুধু বুঝতে পারলো না যে তাকেও চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করলে যে আমার বেঁচে থাকা নিরাপদ না। এসে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল, যেন রাত্রে রেসকোর্সের পাশে পথ দিয়ে যায়। সে জানতো একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজে যাব। কিন্তু একটা বিষয় তার খটকা লাগলো, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই। তাই সে পুলিশের প্রসঙ্গ তুলল। কিন্তু পুলিশের নামে আমি এমনি চটে উঠলো, প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের কথা লিখে রাখল। বেচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেলল। শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করাতে তার উচিত হয়নি, এই কথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কি? তিনি বলেছেন বাইসাইকেলের ঘণ্টির আওয়াজ শুনেছেন। তখন সেটা গ্রাহ্য করিনি।
আমার হাওড়া ব্রিজে ওইটাতেই জোর লাগছিল না। তারপর পথের কাঁটা চিঠি যখন পড়লুম, এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলছি, চিঠিতে একটি কথা পেয়েছি। সেটা কথাটি কি যেন? বাইসাইকেল। বাইসাইকেলের কথা কেন মাথায় ঢুকে নিয়ে, এটা আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখল যে বাইসাইকেল ছাড়া কিছুই হতে পারত না। এমন সহজে অনাড়ম্বরভাবে খুন করা দ্বিতীয় পত্নী। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়লো। বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাওয়ার জন্য ঘন্টি দিয়ে পাশ কাটিয়ে গেল। তুমি মাটিতে পড়ে পটল উৎপাদন করলে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দুহাতে হ্যান্ডেল ধরে আছে। অস্ত্র ছুড়বে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছে, তোমার মনে থাকতে পারে। ট্রামাফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারে মোড়ের উপর মরেছিলেন। তিনি পরমামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেলেন না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়, কারণ তার বাইসাইকেল বেল মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ দারোগার মাথায় আসেনি বলিয়া বোমকেশ সস্নে বেলটি নিরীক্ষণ করিতে লাগিল। টেবিলের উপর হইতে সরকারি লম্বা খানখানা উড়িয়ে আমার পায়ের কাছে পড়ল। সেখানে তুলিয়া টেবিলের উপর রাখিলেন। বললাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? ব্যোমকেশ বলিল, অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন, যদিও এতে তার খুশি হওয়া উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যাই হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাবো তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করার মতো আমার আর্জি মঞ্জুর হবে, তার ব্যবস্থা তিনি করেছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা লাশ থেকে বলেছে তাদের প্রফুল্ল রায় নয়, তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্মোপলকে যশোহরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায়ের নামটা ছদ্মনাম, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায় থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন, এই ঘণ্টিটি ফেরত দিতে হবে, এটা নাকি ওদের গভর্নমেন্টের সম্পত্তি। আমি হাসিয়া বললাম, ওটার উপর তোমার মায়া পড়ে গেছে না? কিছুতেই ছাড়তে পারছো না। ব্যোমকেশ হাসিয়ে ফেলল। সত্যি 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাবু যদি আমাকে এই ঘণ্টিটা বকশিস করতেন, আমি মোটেই দুঃখিত হই না। যাও, প্রফুল্ল রায় একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। কি ভুলে গেলে? সেই 10 টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো হয়েছে। তার দান এখন আমার কাছে 100 টাকারও বেশি বলিয়া ব্যোমকেশ ঘণ্টিটা সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করিয়া রাখিল। সে ফিরে আসিলে আমি তাহাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলো তো, পানির মধ্যে কি আছে, বিষ আছে, তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করিয়া বলিল, জানা এবং না জানা মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাস্তা। কিছুক্ষণ পর আবার বলিয়া উঠল, তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য কুলির মতো ফাঁসি যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনিভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সেটা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ হইয়া রইলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়ে যে কোথায় পৌঁছতে পারে তা দেখলে বিস্মিত না হইয়া থাকা যায় না। চিঠি, হ্যাঁ, ডাকপেন একখানা রেজিস্ট্রি চিঠি দেওয়া গেল। ব্যোমকেশ খামকুলিয়া ভেতরে কেবল একখানা রঙিন কাগজের টুকরা বাইর করলো। তারপর একবার চোখ বুলিয়ে সহসে আমার দিকে বাড়াইয়া দিল। দেখলাম শ্রী আশুতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানি 1000 টাকার চেক।